সবাইকে স্বাগত জানাচ্ছি সলিডারিটি মুভমেন্ট এবং স্টুডেন্ট ইউনিটির আজকের সংগঠক সভায়। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা আজকে এইখানে সমবেত হয়েছি। আমরা একটা সংগঠক সভা ডেকেছি যে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করার জন্য। আপনারা জানেন যে আমরা একসময় বিএনপির রাজনীতি করতাম। আমরা আমাদের নীতি এবং নিজস্ব বুথ থেকে, নিজস্ব উপলব্ধি বুথ থেকে আমরা রাজনীতি থেকে, অর্থাৎ ক্ষমতার রাজনীতি থেকে আমরা সরে গেছি। সরে যাওয়ার পরে আমরা বিস্তর আলাপ আলোচনা করে সবার সাথে আমরা আমাদের বিগত জীবনের যে রাজনীতি তার অভিজ্ঞতার আলোকে আমরা দেশ এবং জাতির জন্য আমরা একটি সামাজিক মুভমেন্টের মাধ্যমে আমরা দেশকে সার্ভিস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এখন প্রশ্ন হলো যে আজকে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যে আভ্যন্তরীণ যে রাজনীতি, যেহেতু আমরা ক্ষমতার রাজনীতির কোনো অংশ নই, আমরা রাষ্ট্রের জন্য রাজনীতি করব, অর্থাৎ সামাজিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের জন্য আমরা রাজনীতি করব। এটাই আমাদের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? যে গুড সিটিজেন, ভালো নাগরিক তৈরি করতে হবে এবং মানুষকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এখন সবার আগে যদি আমরা নিজেরা ডিসিপ্লিনড না হই, তাহলে মানুষকে আমরা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারবো না। আমরা যদি নতুন কিছু নিয়ে মানুষের সামনে আমাদের বক্তব্য, আমাদের কর্মপন্থা উপস্থাপন করতে না পারি, মানুষ আকৃষ্ট হবে না। দেশের প্রতি নাগরিক হিসাবে যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করার স্বার্থেই আমরা আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি, অভিজ্ঞতা ইত্যাদি সব কিছু সন্নিবেশিত করে আমরা দেশের জন্য রাজনীতি করব। যেটা সত্যিকার অর্থে রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা না। আমরা সমাজ এবং জাতির জন্য কাজ করে, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বলে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুসারে, রাষ্ট্রবিজ্ঞান কি বলে, রাষ্ট্রের তো সংজ্ঞা দিয়েছে, সভরেনিটির সংজ্ঞাও দিয়েছে, সব কিছুই দিয়েছে। এখন আমাদের রাষ্ট্র যেহেতু একটি রাষ্ট্র যেহেতু তার আপামর জনসাধারণ নিয়ে চিন্তা করে, তাহলে আমরা কেউই রাজনীতির বহির্ভূত না। প্রশ্ন হলো রাজনীতির ধরনটা কি হবে? রাজনীতির ধরন যদি শুধু ক্ষমতায় যাওয়া হয় আর কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর নাম যদি রাজনীতি হয়, এটা একটা ভুয়া রাজনীতি। কারণ এখানে হালুয়া রুটির একটা গন্ধ আছে, এখানে দেশের চেয়ে ব্যক্তির প্রাধান্য আছে, এখানে আদর্শের কোনো বোধটা কম আছে। এই জন্য আমরা যা করেছি অতীতে, আমরা তা তো বিসর্জন দিয়েই দিয়েছি। আর আগামী দিনের রাজনীতি হোক আমাদের দেশের কল্যাণের জন্য রাজনীতি। আমরা কারো দালালি করার জন্য এই সংগঠন তৈরি করি নাই। আমরা যেখানে সরকারের কাজ হবে, সরকার যে কোনো সরকার হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলাম হোক, যখনই তারা দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে, আমরা এটাকে সাপোর্ট করব অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আর যখনই কোনো জায়গায় সমস্যা দেখব, আমরা এটা নিয়ে আমরা ইন্টেলেকচুয়াল ওয়েতে, অর্থাৎ আমাদের মেধা অনুসারে লেখালেখি, জনমত সংগঠনের মাধ্যমে আমরা মানুষকে বুঝাবো যে এই জিনিসটা এরকম হওয়া উচিত না। কারণ আগামী দিনের যে সমাজটা বিনির্মাণ হবে, এটি যদি বিশৃঙ্খল হয়, এটি যদি ড্রাগ নেশন হয়, এটি যদি অশিক্ষিত নেশন হয়, তাহলে দেশের কোনো কল্যাণ আসবে না। আজকে বাংলাদেশ একটি বৈশ্বিক রাজনীতির শিকারে পরিণত হয়েছে। আভ্যন্তরীণ রাজনীতিতে আজকে ক্ষমতার দ্বন্দ্ব সব দিকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সব দিকে, যে একদল ক্ষমতায় থাকতে চায়, আরেক দল ছলে বলে ক্ষমতায় যাইতে চায়। এখন সমস্যা হলো এখানে আপামর জনসাধারণের লাভটা কি? আজকে যারা বিভিন্ন দলের কর্মী আছে, কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে, কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টো বলেন আর সংবিধান বলেন, আর তার কর্মপদ্ধতিতে তার কর্মী বাহিনী যারা অন্ধের মতো অনুসরণ করে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে?
এখানে কি বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে কি কোনো ব্যবস্থা আছে যে আমাদের কর্মীরা কষ্ট করতেছে, আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, ভবিষ্যতে একটা ইনস্টিটিউট তৈরি করব, এটা ইংলিশ একাডেমি করব, এটা কম্পিউটারাইজড একাডেমি করব, অথবা তার চিকিৎসার ব্যবস্থা করব, অথবা তার দুস্থ ফ্যামিলির জন্য ভাতা নির্ধারণ করব, অথবা সে অসুস্থ হলে তার চিকিৎসা করব? তাহলে কি দাঁড়ালো? যে দলগুলা যারা ক্ষমতার রাজনীতি যারা করে, তারা তাদের কর্মীদের কাছ থেকে শুধু আদায় করতেই জানে। আমি সাধারণ কর্মীর কথা বলতেছি। কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যারা সব দলেই আছে, যারা ক্ষমতার হালুয়া রুটির জন্যই যারা একটা প্রহেলিকার সৃষ্টি করে, একটা মায়াজাল, ধূম্রজাল সৃষ্টি করে কর্মীদের মধ্যে, যে ক্ষমতায় যাইতে হবে, ক্ষমতায় যাইতে হবে, ক্ষমতায় যাইতে হবে। কেন যাইতে হবে? ক্ষমতায় গেলে হয়তো মানে পুলিশের সাথে সখ্যতা হবে, অথবা অ্যাডমিনিস্ট্রেশনের সখ্যতা হবে, অথবা কোনো মন্ত্রীর সাথে সখ্যতা হবে, সে একটা ব্যক্তিগত ফায়দা হাসিল করে নেবে। এখানে রাষ্ট্র কোন জায়গায়? দেশটা কোন জায়গায়? এখানে এই যে 56,000 বর্গমাইল ঘিরে আজকে যে আমরা যে আমাদের দেশ যেটাকে বলি, যে দেশপ্রেম যেটাকে বলি, এটাতে শুধু ক্রিকেটের গ্রাউন্ডেই পাওয়া যায়। ফ্ল্যাগ হাতে নিয়ে বাংলাদেশ ছক্কা মারলেই তো বাংলাদেশ। আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে, বাংলাদেশের সিলেট অঞ্চলে কি হচ্ছে, ঢাকাতে কি হচ্ছে, আমাদের উন্নয়ন কি হচ্ছে, আমাদের রিজার্ভ বাড়ছে না কমছে, আমাদের ডিফেন্স বাজেট কতটুকু, আমাদের জিডিপি অনুসারে আমাদের ডিফেন্স বাজেট কতটুকু। আপনি মনে রাখবেন একটা জিনিস, যখন আপনার গোলাঘরে যখন ধান উঠবে, তখন শত্রু আসবে, শত্রুর মোকাবেলায় আপনার ডিফেন্সের কি অবস্থা? আজকে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব না বাঁচে, তাহলে কেউ তো রাজনীতি করতে পারবেন না। তাহলে ক্ষমতার রাজনীতিতে আমাদের স্বার্থ কোন জায়গায়? আমরা ওটা চাই না। আমরা যেটা চাই সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা যেটা চাই ডেমোক্রেসি হোক। আমরা যেটা চাই যে বিচার ব্যবস্থা মানুষ যখন যায়, তখন যেন সে একজন নিগৃহীত মানুষ যেন বিচার পায়। আমরা যেটা চাই একটা ডিসিপ্লিন নেশন তৈরি হোক। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এখানে ট্রাফিক পুলিশরা আপনারা দেখবেন সকালবেলা তারা তাদের ডিউটিতে আসে, কিন্তু যানবাহনের এমন অবস্থা হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যানবাহনের এমন অবস্থা হয়, বা অনেকের পলিটিক্যাল ট্যাগ লাগানো আছে, অনেক ট্যাগ লাগানো আছে, একজন দুইজন ট্রাফিক কনস্টেবল দাঁড় করানো অবস্থায় আছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে, তার পক্ষে কতদূর কন্ট্রোল করা সম্ভব? কেউই তো আইন মানে না। উই আর নট ল অ্যাবাইডিং পিপুল, আমরা আইন মান্যকারী লোক নই। তো এখন পুলিশ কি করবে? রাষ্ট্র কি প্রত্যেক মানুষের জন্য একজন করে পুলিশ নির্ধারণ করবে? এটা তো সম্ভব না, কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। কাজে আইনটা মানা শিখতে হবে, ডিসিপ্লিন হতে হবে। একটা রাষ্ট্রের উন্নয়নের মূল শর্ত হলো ডিসিপ্লিন নেশন। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যারা ছাত্র আছেন, যারা ছাত্রত্ব শেষ করে বিভিন্ন প্রফেশনে গেছেন, তাদেরকে এটা কথা বলতে হবে। আর মানুষের কাছে যাইতে হবে, মানুষের কাছে যেয়ে বলতে হবে যে দেখেন, এই মানুষের ফিলোসফি বদলে গেছে। এখন আপনি মিছিল নিয়ে 10টা গাড়ি ভাঙবেন, 20টা গাড়ি ভাঙবেন, একটা সরকারের পতন হয়ে যাবে, এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাকে এখন রাজনীতি করতে হলে ইন্টেলেকচুয়াল ওয়েতে করতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমরা যারা বিএনপি করতাম, আমরা তো গত 9 বছর কষ্ট করেছি। আপনারা আমি তো শুধু আইনজীবী না, আমি 21 বছর ধরে সাংবাদিকতা করি। আপনারা শুধু দয়া করে এনবিআরে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দের নামে সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, ঢাকাতে বলেন, এনবিআরে আবেদন করে তাদের ট্যাক্স রিটার্নটা আপনারা নিয়ে আসবেন। দেখবেন আমি আর আপনি, আমাদের ভাত খেতে সমস্যা হচ্ছে 3 বেলা, আমাদের চিকিৎসার সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের নেতারা 2010 সালে যে ট্যাক্সটা দিয়েছেন, 2012 সালে দ্বিগুণ দিয়েছেন, 2014 সালে দ্বিগুণ 4 গুণ দিয়েছেন, ঠিক আছে, 2021 সালে 6 গুণ দিয়েছেন। তার মানেটা কি? তার মানেটা তাদের ইনকাম বাড়তেছে, তারা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতেছেন, তাদের নিজেদের মতো করে তারা দাখিল করতেছেন, এবং সেখানে নিজেরাই উল্লেখ করতেছে ইনকামটা বাড়তেছে। এখন আপনারা যারা অনেকেই বিএনপি করে আসছেন, আমি তাদেরকে বলি যে আপনারা নিজেরা খেতে পারেন না, নিজেরা নিঃস্ব হয়ে গেছেন একটা আদর্শিক বুদ্ধের কারণে, আর আপনাদের নেতার ইনকামটা কিভাবে বৃদ্ধি হয় আমাকে কি দয়া করে একটু বলবেন? কেন আপনাদের নেতারা তো আন্দোলন করতে পারবে না, কারণ তাদের গার্মেন্টসের লোন আছে, সরকারের কাছে দায়বদ্ধতা আছে, তাদের বিভিন্ন জিনিস আছে, সরকারের কাছ থেকে সুবিধা নেই। এরা কিভাবে আন্দোলন করবে? আর বিপ্লবী ক্যারেক্টার তো ওদের মধ্যে নাই।
আরাম আয়েশে থেকে চে গুয়েবারা হওয়া যায় না, আরাম আয়েশে থেকে মাও সেতুং হওয়া যায় না। মাও সেতুং হতে হলে, চে গুয়েবারা হতে হলে ওই ধরনের আদর্শ লালন করতে হবে এবং ওইভাবে কাজ করতে হবে। আর মধ্যেখানে দেখেছেন যে সাম্প্রদায়িক অপশক্তি, এই দেশ, এই বাংলাদেশ যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা শান্তিতে বসবাস করছি। মাঝে মধ্যে একটা হাওয়া আসে আমাদের সম্প্রদায়ের মধ্যে, আমাদের মধ্যে অনেক হিন্দু ছেলেপেলে আছে যারা অনেস্টের সাথে, সততার সাথে রাজনীতি করেছে আমাদের সাথে। আমরা কোনোদিন প্রশ্ন করি নাই তোমার ধর্ম কি, তোমার জাত কি। কিন্তু মধ্যেখানে একটা সমস্যা হলো, সমস্যা হওয়ার পরে আমি ধন্যবাদ দিই স্টুডেন্ট ইউনিটি নেতৃবৃন্দকে, সলিডারিটি মুভমেন্টের নেতৃবৃন্দকে, তারা যেভাবে নিরাপত্তা প্রদান করেছেন সিলেট শহরে, এটা আপনার ধন্যবাদ পাওয়ার যোগ্য। কোনো জাতি যদি ডিভাইডেড হয়ে যায়, আমরা যদি গোত্রে গোত্রে ভাগ হয়ে যাই, 56,000 বর্গমাইল খুব ছোট একটা এরিয়া, তাহলে তো এখানে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। কাজেই ধর্মের কারণে সমস্যা সৃষ্টি হোক, এটা তো উন্নয়নের প্রতি অন্তরায়। তাই এটা কেন হবে? আপনাদেরকে বুঝতে হবে, জনগণকে বোঝাতে হবে এগুলো। আর আমাদের ধর্মে তো এগুলো নিষেধ, আল্লাহ পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এই বিভাজন তৈরি করা যাবে না, এই বিভাজন কোনো অবস্থায় তৈরি করা যাবে না। সংখ্যাগুরু মুসলমানের দেশে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় আমানতের মতো। আমানত বুঝেন তো? আমানত খেয়ানত করা যায় না। যখনই আপনি রাষ্ট্রের কথা চিন্তা করবেন, তখন দেখবেন আমাদের অতীতের ভুলগুলো আমাদের ধরা পড়বে। তো কাজেই অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিই আর দেশের জন্য আমরা কাজ করি। যেভাবে আমরা কোভিডের সময় আমাদের ছেলেরা কাজ করেছে, আমাদের অনেক ছেলে পেলে কোভিডের সময় কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে। আমরা তো এটা রাষ্ট্রের জন্য করেছি, আমরা তো এটা ফলাও করে প্রচার করার কোনো বিষয় করি নাই। আমরা আজকেও আমাদের কাজ অব্যাহত আছে। এখন বিষয়টা হলো ভাইরা, আপনাদের নিজেদেরকে বুঝতে হবে যে আপনি আপনার পরিবার নিয়ে, আপনার পরিবারের দায়িত্ব আছে আপনার উপরে। আপনার যে এডুকেশন, আপনার যে শিক্ষা, এই শিক্ষা কি বলে যে কোনো ব্যক্তি বিশেষকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনি সব কিছু বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে আমাদের মতো উদ্বাস্ত হয়ে যাবেন। আমি যে জিনিস থেকে শিক্ষা নিয়েছি, আমি আমার সহযোদ্ধাদেরকে আমি এটা বলতে হবে, কারণ এটি ভালো কথা, এটি ভালো কথা। রাষ্ট্রকে ভালোবাসা এটা আল্লাহর কথা, এবং মানুষের জন্য কাজ করা এটা আল্লাহর কথা। আর আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে যে আল্লাহর কথা বলে, ভালো কথা বলে। কাজেই আমার বক্তব্য স্পষ্ট যে আপনারা যে সংগঠন তৈরি করেছেন, রাষ্ট্রের জন্য কাজ করেন। ক্ষমতার রাজনীতি আমরা ছেড়ে দিয়েছি। ক্ষমতা তো সামান্য 5 বছরের বিষয়, ক্ষমতা 5 বছরের বিষয়। আজকে এ আছে, কালকে ও আছে, তারপরে কে আসবে কেউ জানে না। ঠিক আছে, কে আসবে কেউ জানে না। তো ওই জিনিসে না গিয়ে আমরা নিজেরা একটা পাওয়ার হাউস তৈরি করি। আর আমরা কোনো পন্থী হওয়ার প্রয়োজন নাই। দেখেন, আজকে আমি আগে যে কথা বলছিলাম যে বাংলাদেশ একটা গ্লোবাল ষড়যন্ত্রের শিকার হচ্ছে। বাংলাদেশ একটা দেশটা উন্নতি করছে। এখন অনেকেই বলবেন যে আমি আওয়ামী লীগের দালালি করছি। আমি আওয়ামী লীগের দালালি করছি না। আমি লেখাপড়া জানা মানুষ। আমি বিশ্বব্যাংকের ডাটা, IMFI, ADB এবং আরও বিশ্বব্যাংকের যে ইন্টেলিজেন্সের ডাটা, সবগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, মানুষের খরচ বাড়ছে, তার মানে তার ইনকাম বাড়ছে, সে খরচ করতে পারছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। সরকারের খারাপ জিনিসগুলো তো আমরা তুলে ধরছি, সবসময় বলি আমরা যে এদেশে গণতন্ত্র ভুলণ্ঠিত। আমরা বলি না এটা বলি। অসহিষ্ণুতা তৈরি হয়েছে, সমাজে টলারেন্সি নাই, ইনটলারেন্ট সমাজ ব্যবস্থা আছে এখন বর্তমানে। আমরা বলি না এগুলা? আমরা তো খাওয়া দাওয়া করে আমরা জিয়াফত খেয়ে কথা বলি না, আমরা আমাদের মতো কথা বলি। তা আমরা কি চাই? আমরা চাই দেশটা শান্তি হোক, দেশটা সমৃদ্ধ হোক, দেশটা এমন ডিটারেন্স তৈরি করুক যাতে আমার দেশ উন্নত হলে আমাদের দেশটাতে যাতে কোনো শকুনের নজর আমার সার্বভৌমত্বের উপরে না পড়ে। দক্ষিণ এশিয়ার মাঝে আপনারা অবাক হবেন, জিডিপি অনুসারে আমাদের ডিফেন্স বাজেট সবচেয়ে কম। আমাদের সরকার ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছে। এখন আমাদের সরকার যখনই কোনো জায়গা থেকে অস্ত্র কিনতে যায়, তখনই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কারণ আমরা তো কাউকে আগ্রাসী মনোভাব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে নেই। আমরা ডিটারেন্স অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রত্যেকের টাকার অধিকার আছে।
এই প্রতিরোধমূলক ব্যবস্থা রাখতে গিয়ে আমাদেরকে অনেক ডিফিকাল্টিজ, দেশ আমরা তো বুঝি ডিপ্লোমেসি, অনেক ডিফিকাল্টিজের মধ্যে পড়তে হয়। কাজে জাতি যদি ঐক্যবদ্ধ না হয় দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, তাহলে রাজনীতি কোথায় করবেন? যারা রাজনীতি করতে চান তারা কোথায় করবেন? আর বিএনপির কর্মীরা এখনো যারা বিভ্রান্তির মায়াজালে জড়িয়ে আছেন, আপনাদের নেতাদেরকে প্রশ্ন করুন যে আমরা তো খেতে পারি না, আপনাদের আয় বৃদ্ধি হয় কিভাবে? কিভাবে আয় বৃদ্ধি হয় আপনাদের? আর আপনারা যে কথা বলেন, কথা থাকতে পারেন না কেন? আপনারা কর্মসূচি দিয়ে পালিয়ে যান কেন? কথা বলেন এগুলা যারা বিএনপিতে এখনো আছেন। আর আমি বলি কি, বিএনপি আওয়ামী লীগ কোনো বিষয় না, এগুলো চিরস্থায়ী কোনো বিষয় না। এগুলো আজকে আসে কালকে নাও থাকতে পারে। কিন্তু আমরা যার উপরে ভরসা করেছি, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ভরসা করেছি। আর যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর সে অন্য কারোর উপর ভরসা করার কোনো প্রয়োজন নাই। আমরা যেহেতু চুরি করি না, ডাকাতি করি না, বিএনপির সময় যেহেতু লুটপাট করি নাই, কাজে আমাদের ভয়েরও কোনো প্রয়োজন নেই। আর মৃত্যু তো অবধারিত, মৃত্যু থেকে কেউ কেউ মুক্তি পাবে না। সূরা জুমাতে আল্লাহ বলেছেন যে তোমরা কোথায় পালাচ্ছ, যেখানেই যাও মৃত্যু তোমাদের পিছু পিছু যাবে। মৃত্যু থেকে কারো কারো মুক্তি নাই। কাজেই আমি আপনাদেরকে বলি যে এমন কিছু করি যে কবি বলেছেন, একজন বিখ্যাত হিন্দি কবি বলেছেন, ও জওয়ানি জওয়ানি নেহি জিনকা কোই কাহানি নেই। এই যৌবন কোনো কাজের না যে যৌবনের কোনো গল্প নাই। ঠিক আছে? তা আপনারা গল্প তৈরি করেন, উদাহরণ তৈরি করেন। এটা পবিত্র মাটি, এটা হজরত শাহজালালের পুণ্যভূমি, এইখান থেকে অজস্র বিপ্লবের তৈরি হয়েছে। কাজেই আপনারাই পারেন সমাজটাকে পরিবর্তন করতে, আপনারাই পারেন মাদককে প্রতিরোধ করতে, আপনারাই পারেন দেশটাকে ভালোবাসতে। দেশটাকে ভালোবাসার অর্থ না ক্রিকেটের স্টেডিয়ামে গিয়ে ফ্ল্যাগ উত্তোলন করা। দেশটাকে ভালোবাসার সংজ্ঞাটা জানেন, দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে। নাগরিক হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে। আর রইল যে কথাটা যে আমাদের সামাজিক সংগঠন, আরে ভাই, খাল তো নদীতে গিয়ে মিশে যায়, নদী সাগরে গিয়ে মিশে যায়। আপনাদের এটা তো সামাজিক সংগঠন না, এটা সামাজিক আন্দোলন। আন্দোলনটা হলো আদর্শিক। আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই, পুলিশের সাথে নাই, র্যাবের সাথে নাই, সেনাবাহিনীর সাথে নাই, কোনো সরকারের সাথে নাই, বিরোধী দলের সাথে নাই। আমরা আপনাদের ওইসব জিনিসে নাই। আমরা রাষ্ট্রের জন্য আছি। আর আমরা একটা জিনিস চাই, সেটা হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এদেশে তার সমান অধিকার। উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমাদের সংবিধানের প্রিয়াম্বুলে লেখা আছে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সংখ্যালঘু শব্দ ইউজ করব না। আই হেট দিস ওয়ার্ড সংখ্যালঘু। সংখ্যালঘু বলতে কোনো বিষয় নাই। প্রত্যেক মানুষ যার এই দেশের প্রতি আনুগত্য আছে, যার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আনুগত্য আছে, তারা এই দেশের নাগরিক। কাজেই আমরা সংখ্যালঘু শব্দ ইউজ করব না, আমরা নাগরিক ইউজ করব, নাগরিক শব্দ ব্যবহার করব। আর আমরা যে কর্মসূচিগুলা প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছি, যে আমাদের যে আগে যেগুলা সামাজিক কাজ যেগুলা আমাদের মেডিকেল টিম গঠন করা, মানুষের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, প্লাস আমাদের ব্লাড ব্যাংক, আমাদের যে ব্লাড ব্যাংকটা ইতিমধ্যে শত শত মানুষ আমাদের ব্লাড ব্যাংকের মধ্যে উপকৃত হয়েছে। ঠিক আছে না? উপকৃত হয়েছে। এখন আপনাদের আরও কাজ করতে হবে। আর আমরা যদি আমাদের টাকা দিয়ে, টাকা তো বড় জিনিস না, টাকা আমরা কারো কাছ থেকে নেইও নেই, আমরা আমাদের যৎ সামান্য টাকা দিয়ে আমরা কাজ শুরু করেছি। কাজেই এটা আপনার সৎকা হিসাবে গণ্য হবে। তো এই জন্য টাকা লাগে না, মানুষের সদিচ্ছা লাগে। তা আমি আমার সকল কমরেডকে অনুরোধ করব, সিলেট, বাংলাদেশ এবং বিশ্বের সকল প্রান্তে আমি সকলকে অনুরোধ করব যে আজকে যে অবস্থা বাংলাদেশের, আজকে দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আর বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রেশার, যেমন কেউ বলে চায়না ব্লক, কেউ বলে ইন্ডিয়া ব্লক। আরে আমাদের তো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাকতেই পারে। ডিপ্লোমেসি কী জিনিস? এখন কেউ যদি ইনভেস্ট করে বাংলাদেশে, কেউ যদি বিনিয়োগ করতে চায়, সরকার কি মানা করে দেবে? বিনিয়োগ করলে তো দেশের মানুষের লাভ হবে, আমাদের লাভ হবে, আমাদের উন্নয়ন হবে। তাহলে বিনিয়োগে তো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আর ভারতের সাথে এই যে সেদিন যেটা হয়ে গেল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিন্তু একই মাতার সন্তান। খামোখা আমরা ভারত বিদ্বেষে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। আর এটাও সত্য কথা
আমরা তো কারো প্রতি বিদ্বেষ পোষণ করতে চাই না, কারণ প্রতিবেশী তো বদলানো যায় না। ভারতের উচিত বাংলাদেশকে, মানে বাংলাদেশের যে কালচার, ভারতের কালচার পাকিস্তানের কালচার অলমোস্ট সিমিলার, এবং ভারতের উচিত বাংলাদেশকে সঠিক বন্ধু হিসাবে গ্রহণ করা, কারণ এতেই ভারতের মঙ্গল। ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের হৃদয়টাও বড় হওয়া উচিত। আমরা ছোট রাষ্ট্র হতে পারি, কিন্তু উই আর ভেরি ডেসপারেট পিপল। আমরা আমাদের দেশের ব্যাপারে বড়ই স্পর্শকাতর। কাজেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, আপনারা কি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আপনারা কি দৃঢ় প্রতিজ্ঞ? আপনাদের আওয়াজ বাইর হয় না, কিন্তু আপনার কি দৃঢ় প্রতিজ্ঞ? কাজেই ওই জায়গায় আপোষ করা যাবে না। আমরা ভারতের সাথে বন্ধুত্ব আমাদের আছে, আমাদের সংস্কৃতির মিল আছে, থাকুক অটুট, কোনো অসুবিধা নেই। দুই দেশের মানুষ ভালো থাকুক, এটা আমরা চাই। কিন্তু বার্মা বলেন, মিয়ানমার বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, আর যেই বলেন, আমরা ছোট হতে পারি, কিন্তু প্রত্যেক দেশের, প্রত্যেক জাতির তার আত্মমর্যাদা আছে। কাজেই কোন দেশের সাথে সরকার পার্টনারশিপ করলো বিজনেসের খাতিরে, ওইটা নিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের মধ্যে। এটা আজকালকার যুগের ছেলেরা আপনারা বুঝতে হবে, আপনারা জানতে হবে। পাশাপাশি এটাও বলি আমরা, এই দেশে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা, আজকে আমিও সংবাদপত্রের সাথে জড়িত, সংবাদপত্রের স্বাধীনতাটাকে ফিরিয়ে আনতে হবে। এবং এটাও বলি যে সংবাদপত্র এবং সাংবাদিকতার নামে যে ইয়েলো জার্নালিজম, এটাও বন্ধ হওয়া উচিত। সরকারের উচিত এগুলো তদন্ত করা, সরকারের উচিত যে ইয়েলো জার্নালিজম বন্ধ করা, এটা সরকারের দায়িত্ব। আর সত্যিকারের সাংবাদিকতা, সত্যিকারের মিডিয়া, কারণ মিডিয়া হলো গণতন্ত্রের জন্য 4th পিলার, 4র্থ স্তম্ভ। মিডিয়ার কণ্ঠরোধ হয়ে গেলে মানুষের কণ্ঠরুদ্ধ হয়ে যাবে। কাজেই আমাদের সকল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, আরও যারা দল আছে, তাদের সকল নেতৃবৃন্দের প্রতি আবেদন, আপনারা দেশটাকে নিয়ে চিন্তা করেন, দেশের মানুষ নিয়ে চিন্তা করেন। আর আমরা যারা রাজনীতি করে এসেছি, আমরা দীর্ঘদিন, গত 9 বছর আমরা গবেষণা করেছি, আমরা লেখাপড়া করেছি, আমরা দেখেছি যে এইখানে যে ক্ষমতার যে রাজনীতি, এই দ্বন্দ্বে আমাদের মতো সাধারণ নাগরিক জড়িয়ে গেলে আমরা ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ে যাব। কাজেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা এখান থেকে সরে আসার। এটা অনেক সাহসের প্রয়োজন। শাহজালালের মাটিতে আমরা সবাই শাহজালালের সন্তান বলে নিজেকে দাবি করি। কাজেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সন্তান হিসাবে এই সিলেটের মাটি থেকে আমি সবাইকে আবেদন করব যে আসুন রাষ্ট্র নিয়ে চিন্তা করি, রাষ্ট্রের ইকোনমি নিয়ে চিন্তা করি, এবং একটা স্টেডি, একটা সুন্দর রাজনৈতিক আবহ বাংলাদেশে তৈরি হোক। বাংলাদেশে আর কোনো রাষ্ট্রনায়ক যেন নিহত না হয়, বাংলাদেশে যেন আর কোনো ধরনের মানে অগণতান্ত্রিক চর্চা না হয়, বাংলাদেশে যেন কোনো ধরনের মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো শক্তি মাথাচাড়া দিয়ে না উঠে। বাংলাদেশে আমি তালিবান 2 প্রকারের আছে, উগ্র সাম্প্রদায়িকতা হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে, যে এটা যেন না হয়। এই দেশের কালচার এরকম না, আমরা সবাই মিলেমিশে থাকার পক্ষে এই দেশের মানুষ। তো এই জন্য এই দেশটার জন্য প্রার্থনা হোক, এই দেশের মানুষের জন্য প্রার্থনা হোক। আর যেসব আমি আজকের এই সংগঠন সভা থেকে দাঁড়িয়ে আমি মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ করব যে আপনি দয়া করে যেসব আলিম উলামারা নির্দোষ তাদেরকে দয়া করে মুক্তি দিন। যেসব রাজনৈতিক মামলা হয়েছে অগণিত ছেলের মধ্যে, আজকে তারা মানবেতর জীবনযাপন করছে, অনেকেই বুঝে করেছে, অনেকে না বুঝেই করেছে। একটু সরকার এ ব্যাপারে দৃষ্টি দেখ, সবাইকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য সরকারের উচিত কিছু পদক্ষেপ নেওয়া, যে সরকারই হোক। আর আমরা তো সত্য কথা বলছি, এখন সত্য কথা বলার জন্য কেউ আমাদের কে বলল, কি বলল, আপনারা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড জানেন, আমাদের অ্যাটিচিউড সম্পর্কেও সবার জানা আছে। আমরা যেহেতু শপথ নিয়েছি সবাই যে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করব না, এবং আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এবং আমরা আমাদের যে নতুন সংগঠনের আদর্শ, আমরা যে আদর্শগুলো দিয়েছি, ফার্স্ট কি দিয়েছি আমরা? শিক্ষা, এডুকেশন। আর কি দিয়েছি? প্যাট্রিয়টিজম, দেশপ্রেম।
আর কে দিয়েছি ইকুয়ালিটি, আর কি দিয়েছি আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর কি দিয়েছি ব্রাদারহুড। এই 5টা জিনিস নিয়েই আমরা কাজ করতে চাই। আর আমাদেরকে যে রাজনৈতিক সংগঠন দেশের জন্য আমাদেরকে ডাকবেন, রিগার্ডলেস আওয়ামী লীগ, বিএনপি, যত দল এদেশে নিবন্ধিত আছে, মানে অনুমোদিত দল আছে, যারাই মনে করবেন তাদের খেদমত প্রয়োজন, বিনা লাভে আমাদেরকে ডাকবেন, আমরা খেদমত করে দেবো। আপনার বাড়ি পরিষ্কার করতে হয়, ময়লা পরিষ্কার করতে হয়, ড্রেনেজ সাফ করতে হয়, আমাদেরকে বলবেন। মেয়র মহোদয়কেও বলছি, আমাদেরকেও বলবেন যে আমরা বিনা পয়সায় আপনাদের কাজ করে দেব। কারণ ওটা আমরা করব সৎকা হিসাবে করব, আমার দেশের প্রতি আমার দায়িত্ব, আমার সৎকা হিসাবে করব। আর বাংলাদেশের উপর যে জমিনি আসমানি বালা মুসিবত আছে, এটা দূর হোক, রাজনৈতিক অচল অবস্থার অবসান হোক। আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা যে আদর্শের শপথ নিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সেই আদর্শের উপরে কায়েম রাখুন, এটাই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মোটটা প্রকাশ করলাম যে আমার গ্রহণ করার লাগে। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ওয়ার্ড উপজেলা যেবার সুযোগ সুবিধা হোক তখন আমরা এই জিনিসটা আমাদের নেতা শামসুজ্জামান জামান ভাই, আমাদের স্টুডেন্ট ইউনিটি আগে না হোক, তারপরে আমরা মিটিং শেষ করিয়া